একটা সুন্দর সম্পর্ক দুটো পরিবারের জন্য শেষ হলো। আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার সঙ্গে পরিচয় হয় এক মিষ্টি পরীর। সে আমার মহারানী হয়ে আমার মনে জায়গা করে নিয়েছিল। অনলাইনে আমাদের পরিচয়। আমি একটা কবিতা লিখেছিলাম যা তার ভালো লেগেছিল। সে ইনবক্সে এসে আমাকে সাধুবাদ জানায়। সেখান থেকেই আমাদের কথাবার্তা শুরু। তার নাম জাকিয়া আক্তার শিফা। সে থাকে গাজীপুরের নয়নপুরে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মধুপুর। আমি তখন ময়মনসিংহে থাকতাম এবং ARMC-তে পড়াশোনা করতাম। আমার বাড়ির নেত্রকোনার দুর্গাপুরে। যাই হোক, দিনগুলো ভালোই চলছিল। প্রথমে কথাবার্তা, তারপর বন্ধুত্ব এবং আস্তে আস্তে ভালো লাগা তৈরি হলো। কিন্তু হঠাৎ শুরু হলো পরিবার নিয়ে ঝামেলা। আমরা দুজনে পরিবারকে জানিয়ে বিয়ে করে ফেলতে চেয়েছিলাম, আর এটাই আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ালো। প্রথমে আমি শিফার পরিবারকে ফোন করে সবকিছু জানাই। আমার কথাবার্তা তাদের ভালো লাগে। সবার সঙ্গে আমার পরিচয় হয় এবং দেখা সাক্ষাৎ হয়। তার পরিবারের সবাই আমাকে পছন্দ করেছিল, কিন্তু এরপর এলো আমার পরিবারকে জানানোর পালা। যখনই আমি আমার বাবাকে জানাই, তখন থেকেই আমি তার কাছে খারাপ সন্তান হয়ে গেলাম। তারা আমাকে বলতে লাগলো যে আমি নষ্ট হয়ে গেছি, এই হয়েছে সেই হয়েছে। অথচ আমি অন্তত সম্মানের সঙ্গে তাকে আমার চাওয়ার কথা বলেছিলাম। আমি মেসে থাকতাম, কিন্তু যখনই বিয়ের কথা বললাম, একজনকে ভালোবাসি বললাম, তখনই বাবা টাকা দেওয়া বন্ধ করে দিল। এমনও দিন গেছে আমি না খেয়ে থেকেছি। পরে আমার চাচাতো ভাই ও ছোট চাচু বাবাকে বোঝালেন যে আমি আর এমনটা করব না। তারপর বাবা আবার টাকা দেওয়া শুরু করলেন। এই অধ্যায় শেষ হলো। ছুটিতে বাড়িতে অর্থাৎ দুর্গাপুরে গেলাম। গিয়ে আবার তাদেরকে বললাম, কিন্তু তারা আমার গায়ে হাত তুলল। এমনকি বাবা আমার 4 জন চাচাকে বাড়িতে ডেকে এনে আমার বিচার বসালেন, যেন আমি কোনো অপরাধ করেছি। তারাও সবাই মিলে আমাকে মারলেন, অর্থাৎ বাবা ও 4 চাচা একসঙ্গে। তারপর আমার হাত থেকে ফোন কেড়ে নিলেন, সবকিছু কেড়ে নিলেন এবং ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বাসা থেকে বের করে দিলেন। এরপর আমি শিফার সঙ্গে আর কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। সারাদিন নোংরা কাপড় নিয়ে নানি বাড়িতে থাকলাম। আমার সঙ্গে আর কিছু ছিল না। কোন শীতের রাত কাঁপতে কাঁপতে রাত কাটছিল। হঠাৎ মনে পড়ল বড় জেঠুর বাড়িতে গিয়ে ক্ষমা চাইবো। যদিও আমি ঠিক কি ভুল করেছি তা জানতাম না। কাঁপতে কাঁপতে তার কাছে গেলাম। তিনি আমাকে খেতে দিলেন এবং বললেন ফ্রেশ হয়ে পাশের রুমে ঘুমিয়ে পড়তে। তিনি আমাকে অনেক উপদেশ দিলেন। পরের দিন তিনি আমার বাসায় নিয়ে গেলেন এবং আমার বাবার পায়ে ধরে ক্ষমা চাইতে বললেন। আমি ক্ষমা চাইলাম এবং বাড়িতে থাকতে লাগলাম। আর একটা বিষয় হলো, আমি ময়মনসিংহ থেকে আসার সময় টিসি নিয়ে চলে আসছিলাম এবং এখানকার সরকারি কলেজে ভর্তি হয়েছিলাম। কিন্তু এই বিষয়টি আমি বাড়িতে কাউকে জানাইনি। এর জন্য তারা আমার উপর রাগ করেছিলেন। এখন আপনাদের বলি আমি কেন এমনটা করেছিলাম। ARMC-তে পড়াশোনার খরচ অনেক বেশি ছিল এবং পড়াশোনার অনেক চাপ ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, আমার পড়াশোনার দিকে কোনো আগ্রহ ছিল না। আমি চাইছিলাম একজন উদ্যোক্তা হতে এবং ব্যবসা করতে, যেটা আমার সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু ARMC-তে পড়াশোনার চাপের পাশাপাশি আমি বিজনেস সেটআপ নিয়ে গবেষণা করতে পারছিলাম না। একে তো কলেজে না গেলে জরিমানার শেষ ছিল না, তার উপরে পরীক্ষার পর পরীক্ষা লেগেই ছিল। তাই আমি গবেষণা বা নিজের পরিকল্পনা নিয়ে কাজ করতে পারছিলাম না। এছাড়াও প্রতিষ্ঠিত হওয়াই আমার লক্ষ্য ছিল ঠিকই, কিন্তু আমি আরো তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম, যাতে আমার মহারানী শিফাকে বিয়ে করতে পারি। সবকিছু মিলিয়ে আমি টিসি নিয়ে সরকারি কলেজে ভর্তি হলাম, যাতে আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি। পরিবারকে জানালে তারা এটা করতে দিত না, তাই বলিনি। কিন্তু এর জন্য তাদের রাগ, আবার বিয়ে করতে যাওয়ার জন্য রাগ। যাই হোক, এরপর আমি বাড়িতে থাকতে লাগলাম। কলেজ প্রাইভেটে যাচ্ছিলাম, কিন্তু শিফার সঙ্গে আর যোগাযোগ হচ্ছিল না। এভাবে 25 দিন পার হয়ে গেল, তখনও যোগাযোগ হয়নি। 26 দিনের মাথায় আবার নানির বাড়িতে যাওয়ার সুযোগ পেলাম। তখন পরিবেশটা একটু স্বাভাবিক হয়েছিল, তাই যেতে দিয়েছিল। যেখানে গিয়ে মামাতো বোনের ফোন থেকে যোগাযোগ করলাম। সে তখনও আমার জন্য অপেক্ষা করছিল। তার বিশ্বাস ছিল যে আমি তাকে মেসেজ দিব, ফোন দিব। তারপরে 25 দিনটাকে আমরা ঐতিহাসিক 25 দিন নামে নাম দিয়েছিলাম, স্মরণীয় করে রাখার জন্য। এরপর বাবা আর আমার ফোনটা ফেরত দেয়নি, একেবারে বিক্রি করে দিয়েছিল। পরে আমার কাছে কিছু টাকা ছিল, সেটা দিয়ে একটা ভাঙা ফোন জোগাড় করলাম। সেটা দিয়ে শিফার সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলতে লাগলাম এবং বাড়িতে থাকতে লাগলাম। সবাই ভেবেছিল আমি শিফাকে ভুলে গেছি, কিন্তু আমাদের সম্পর্ক আরো গভীর হয়েছিল। আমরা বিয়ে করেছিলাম। ফোনের মাধ্যমে যেভাবে বিয়ে হয় সেভাবেই বিয়ে করেছি। ইসলামের শরীয়তের বিধিবিধানের নিয়ম অনুযায়ী সবকিছু করেছি, কিন্তু কোর্টে রেজিস্ট্রেশন করিনি বা কোর্ট ম্যারেজ করিনি, কারণ আমাদের আইন অনুযায়ী বয়স হয়নি। আর ফেক কাগজ তৈরি করলে আইনি সমস্যায় পড়ার সুযোগ তৈরি হতো, যেটা আমি চাইছিলাম না। আমরা শুধু ধর্মীয় দিক থেকে বিবাহিত, কিন্তু আইনগতভাবে নয়। তো এইভাবেই বিয়ে করেছি, আর আমরা এখন বিবাহিত স্বামী স্ত্রী। এরপর বাড়িতে থাকতে লাগলাম, শিফার সঙ্গে কথা বলতে লাগলাম এবং পড়াশোনার পাশাপাশি কিছু শেখার চেষ্টা করলাম। তখন কন্টেন্ট রাইটিং এর দক্ষতা অর্জন করলাম এবং একটি চাকরিও নিয়েছিলাম।
মাসে 8,000 টাকা বেতন পেতাম। এটা বাড়িতে বসেই করতাম লুকিয়ে লুকিয়ে। এটা চলতে লাগলো। আর পাশাপাশি একটা ব্যবসা শুরু করার চেষ্টা করছিলাম। চাকরি থেকে যে টাকা পেতাম সেটা বিজনেসে ইনভেস্ট করতাম। তো এইভাবেই 6-7 মাস চললো আর আমাদের সম্পর্ক আরো গভীর হলো। যেহেতু আমরা স্বামী স্ত্রী তাই আমাদের মধ্যে কোনো বাধা ছিল না। কিন্তু 6-7 মাস পর শেফার বাবা তাকে আমাকে ভুলে যেতে বললেন। তিনি বললেন এভাবে চলবে না। আর শেফার জন্য নাকি পাত্র দেখা হচ্ছে। শুনে আমার মাথা খারাপ হতে থাকলো। আমার মাথা ব্যথা করতো, বুক ব্যথা করতো, ঘুমাতে পারতাম না। আমার পাশে কেউ ছিল না, এমনকি আমার মাও না, যে আমার পাশে এসে বসবেন বা একটু সান্ত্বনা দিবেন। সামনে থেকে না হোক, আড়াল থেকেও তো পাশে থাকা যায়, তাই না? কিন্তু সেটাও হলো না। নিজের দুঃখ, নিজের যন্ত্রণা একাই বয়ে বেড়াতে লাগলাম। আমার মহারানী ছিল যে আমাকে মানসিক শান্তি দিত। সে বলতো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি না চাইলে জোর করে আমাকে বিয়ে দিতে পারবে না। আমি আছি তো, তোমার সঙ্গে সারা জীবন থাকবো, এভাবেই বলতো। একদিন আমি মসজিদে নামাজ পড়তে গেলাম। সেখানে টেনশন করতে করতে নামাজের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেললাম। পরে সবাই ধরে আমাকে হাসপাতালে নিয়ে গেল। অক্সিজেন দেওয়ার পর আমি সুস্থ হলাম। এরপর বাড়িতে চলে আসলাম। কিন্তু বাড়িতে আসার পর সবাই বলতে লাগলো যে আমি নাকি নাটক করেছি। আমি অসুস্থ হয়ে বাড়ি ফিরলাম, অথচ আমার রুমে পর্যন্ত কেউ আসেনি। আমি কাঁদছিলাম। আমার মা বাইরে থেকে বলছিল ভাবনা ধরে ভালো হয়ে যা, এখানে থাকতে হলে এভাবেই থাকতে হবে। পরে আমি বললাম এখানে থাকবো না, লাগলে না খেয়ে রাস্তায় মরে পড়ে থাকবো, তবুও এখানে থাকবো না। এরপর বাসা থেকে বের হয়ে গেলাম। সেখান থেকে প্রথমে গেলাম খালামুনির বাড়িতে। সেখানে 6-7 দিন থাকলাম, কিন্তু কেউ কোনো খোঁজ নিল না, শুধু শিফার সঙ্গেই কথা হতো। পরে খালামুনি কেন আমাকে থাকতে দিলেন সেই কারণে বাবা তাকে বকাঝকা করলেন। তারপর চলে গেলাম ফুপুর বাড়িতে। আর সেখানে গিয়ে ষড়যন্ত্রের শিকার হলাম। ফুপু প্রথমে বললেন সবকিছু ঠিক করে দিবে, বিয়েও করিয়ে দিবে। কতভাবে আমার সঙ্গে চালাকি করলেন। সবাই মিলে চালাকি করে আমাকে বুঝিয়ে আশ্বাস দিয়ে গ্রামের বাড়িতে পাঠালেন। আমিও খুশি মনে চলে আসলাম। এখানে এসে দাদার সঙ্গে শিফার বাবার সঙ্গে কথা বলিয়ে দিয়েছি। দাদা বলেছেন তিনি দাওয়াত দিবেন, কিন্তু এটা ছিল পুরোটাই একটা পরিকল্পনা, যাতে আমি ওদের কাছে সবকিছু বিস্তারিত বলি। আসলে তারা মূলত আমাকে এখানে এনেছিল আমার হাত পা ভেঙে বিছানায় ফেলে রাখতে, যাতে আমি এই ভুল আর কোনোদিন না করতে পারি। অথচ আমি ভুল করেছি কিনা আপনারাই বুঝতে পারছেন। আর এই মারার পরিকল্পনা ছিল আমার বাবার, তিনি এই আদেশটা দিয়েছিলেন। তো আমাকে যখন সবাই মারার জন্য একসঙ্গে জড়ো হচ্ছিল তখন আমি বুঝতে পেরে গিয়েছিলাম। আল্লাহর রহমতে সেখান থেকে পালিয়ে আসতে পারলাম। সেদিন যদি পালিয়ে না আসতাম তাহলে আজকে লেখার মতো অবস্থায় হয়তো থাকতাম না। পালিয়ে আসলাম নানির বাড়িতে। মাকে বললাম এই কাহিনী। পরে মা বললেন নানির বাড়িতে চলে যা, আমি আসছি। তারপর থেকেই এখানে থাকতে লাগলাম, কিন্তু শান্তিতে ছিলাম না। সব সময় আতঙ্কে থাকতাম, কখন যেন নিতে চলে আসে। অনেকবার এই বাড়ি ওই বাড়ি গিয়ে থেকেছি। এভাবেই চলতে চলতে পরিস্থিতি কিছুটা শান্ত হলো। তারপর শিফা বলল সে নানির বাড়িতে যাবে। ওর নানি নাকি যেতে বলেছে, ওর নানার খুব অসুখ। আমি বললাম ঠিক আছে যাও। সে সেখানে 15 দিনের মতো থাকলো। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ সে আর ফোন ধরে না, মেসেজ দিলে রিপ্লাই করে না। 2 দিন পর রিপ্লাই এলো। সে বলল তার নাকি খুব জ্বর, তাই সে কথা বলতে পারছে না, নড়াচড়াও করতে পারছে না। আমি আবার সেদিন ওর মাকে আমাদের বিয়ের কথা বললাম এবং প্রমাণগুলোও পাঠালাম। এরপর সে বলল আমাকে এখন কেন বলে দিলে, এখন তো অনেক ঝামেলা হবে। আমি বাড়িতে গিয়ে পরে প্ল্যান করে বলতাম। এটা বলার পর সে বলল যে পরে কথা বলবে। আর এটাই তার শেষ মেসেজ ছিল। এরপর থেকে আর কথা হয়নি, না মেসেজ না ফোন। পরে ওর নানাকে ফোন দিলাম, ধরলো না। পরে ওর মামিকেও ফোন দিলাম, তিনিও আমার কণ্ঠ শুনে কেটে দিলেন। ওর চাচাকে কল দিলাম, ধরলেন না। ওর মাকে দিলাম, তিনিও ধরলেন না। অথচ 2 দিন আগেও ওর মা ফোন ধরতো, কথা বলতো। তারপর সোশ্যাল মিডিয়ায় ঢুকলাম, দেখি আমার আইডিগুলো ব্লক করে দিয়েছে, ফোন নাম্বারগুলো সহ। ও তো ঠকানোর মানুষ না, সে আমার স্ত্রী। কত বাধা বিপত্তি তার উপর দিয়ে গেছে, তবুও সে আমাকে ছাড়েনি। সে নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করেছে। সে ঠকানোর কথা ভাবতেও পারে না। তারপর এরকম পরিস্থিতি দেখে বুঝতে পারলাম যে তাকে তার পরিবার তাবিজ করে দিয়েছে, যার কারণে সে আমাকে ভুলে গেছে। ওরা তাদের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেছে, কিন্তু তাদের মেয়েকে আমার কাছ থেকে দূরে নিতে পারছিল না, যার কারণে তারা এই পথ বেছে নিয়েছে। আর তাবিজ করতে সাহায্য করেছিল তার নানি, যেহেতু সে তার নানির বাড়িতে ছিল। আমি অসহায়, আমি তার কাছে যেতে পারিনি আজও, কারণ না আছে আমার কাছে টাকা, না আছে আমার পরিবারের সমর্থন। এরপর থেকে আর কথা হয়নি। তারপর আমি মাকে বললাম আমাকেও তাবিজ করো, এইসব যন্ত্রণা আমার আর সহ্য হয় না। তারপর মা সেটাই করলেন। এখন ওর নামটা মনে আছে, আর কিছু না। কিছু স্মৃতি মনে আছে, কিন্তু কোনো আগ্রহ নেই, মায়া নেই। যতটুকু মনে আছে ততটুকুই বললাম আপনাদের।
আর সে আজও আমার স্ত্রী, কালও ছিল, ভবিষ্যতেও থাকবে। তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করলেও বিয়ে হবে না, কারণ সে আমার স্ত্রী। যদি তালাক না দিয়ে বিয়ে দেয় তাহলে সেটা হবে জেনা, কিন্তু বিয়ে আর হবে না। এসব বিষয়ে আমার পরিবারকে জানিয়েছি, কিন্তু তারা কোনো পাত্তা দেয়নি। আমারও কোনো আক্ষেপ নেই, তবে আমি কখনো তালাক দেইনি আর দিবও না। তবে এখন আর কেউ বলে না তোমার শরীর ঠিক আছে, তোমার মন ঠিক আছে, খাবার খেয়েছো, রাতে দেরি করে ঘুমাবে না, কিন্তু কেউ বলে না এসব। একা একা দিনগুলো কাটছে, কি জানি সে কেমন আছে। 1 বছর 1 মাসের সম্পর্ক শেষ। কত আশা, কত স্বপ্ন ছিল দুজনের। আপনাদের কি মনে হয়, তাকে কি সত্যিই তাবিজ করেছে?